এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় সমস্যা যদি বলা যায় যে নির্বাচনের আবহ যখন রাজ্য উত্তপ্ত, সেই আবহের মাঝেই চলছে এসআইআর পর্ব। আর এই এসআইআর পর্বের মাঝেই অধিকাংশ মানুষ যারা এখনো পর্যন্ত জানেন না তাদের নাম ডিলিট হওয়ার পরে তারা কি পরিস্থিতিতে পৌঁছাবে বা কোথায় অ্যাপিল করবে, এবং রাজ্যে এই মুহূর্তে ডিলিট এবং অ্যাডজুডিকেশন এই দুটো ভারী ভারী শব্দ রাজ্যের মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রান্তিক মানুষ যারা গ্রামগঞ্জে বসবাস করে তারা অধিকাংশ মানুষই জানে না এরপরে তারা যাবে কোথায়। অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদের 4টি ছেলে, তার 3 ছেলের নাম উঠেছে, এক ছেলের নাম ডিলিটেড। সেক্ষেত্রে তিনি কার দ্বারে যে কার দ্বারস্থ হবেন এটাই এখন তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আর এই নিয়েই চলছে অশোকনগরে গণ অবস্থান এবং এসআইআর এর নামে কোনো ভারতীয় ভোটারকে বাদ দিয়ে ভোটার নয় এই দাবিতে 30শে মার্চ কামারপুকুর দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত এই গণ অবস্থান চলছে। এবং এই গণ অবস্থানের মাঝখানে এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং তাদের যিনি অশোকনগরের প্রতিনিধি, এবারে প্রার্থী বলা যেতে পারে, এবং তিনি তাপস ব্যানার্জি, তিনিও রয়েছেন। সেই সঙ্গে অসংখ্য মানুষ রয়েছেন যারা ইতিমধ্যে এখানে বসে রয়েছেন, প্রত্যেকের হাতে কাগজ রয়েছে। আমরা তাদের কাছে প্রথমেই জেনে নেব যে কার কার কেন তারা এখানে বসে রয়েছে এবং কার কার কি অবস্থা রয়েছে। আমাদের এসআইআর এর নাম আসেনি, বহু লোকের নাম কাটা গেছে। আমাদের 14 পুরুষ এখানে বসবাস, কিন্তু এখন কিছু কিছু দেখা যাচ্ছে 3 ভাই, 2 ভাইয়ের নাম আসেনি, 1 ভাইয়ের নাম এসছে, বাবার নাম আসেনি, ছেলেদের নাম এসছে। এরকম প্রত্যেকে এরকম কম বেশি ভুগছে। জানেন কি এরপরে কোথায় যেতে হবে, কাদের দ্বারস্থ হতে হবে, সেটা সম্বন্ধে কিছু জানেন? সেটা তো ওই টেনশন তো সবাই আমরা পাচ্ছি, কোথায় যেতে হবে, কি করবে, সব ভয়ে আছে। ভোট দিতে পারছে না, কেন দিতে পারবে না, তো প্রচুর লোকের এরকম কেসে ভুগছে। আপনি কেন আসছেন? আমার ওয়াইফের ভোট ডিলেট হয়েছে। আমার যিনি শ্বশুর তার বয়স এখন বর্তমানে 70 বছর। আমার যিনি দাদা শ্বশুর স্বাধীনতার আগে তিনি জন্ম, তা সত্ত্বেও যখন নির্বাচন কমিশন বলেছিলেন 2002 সালে পরিবারের যদি বাবা মায়ের লিস্টে নাম থাকে তাহলে তাদের পরিবারের বাকি সদস্যদের কোনো অসুবিধা হবে না, কিন্তু নির্বাচন কমিশন যেটা বলেছিল তার উল্টোটা। আমার বাবার 2002 সালে নাম আছে, আমার মায়ের 2002 সালে নাম আছে, তা থাকা সত্ত্বেও আমার 2টো ভাই এবং আমার ভাইয়ের 2টো বউকে তারা ভোট থেকে ডিলেট, এনি তারা নাগরিকত্ব থেকে বঞ্চিত করছে। এটা তো সংবিধানে নেই, কারণ আমরা ভারতবাসী, আমরা কোনো আতঙ্কবাদী না, কোনো ঘুষপেটি না, কোনো বাংলাদেশি না, আমরা ভারতের স্বাধীন রোহিঙ্গা না। তাহলে কেন আমাদের সাথে এই বিচারিতা করবে নির্বাচন কমিশন? জবাব দিতে হবে। তার সাথে আমি এটাও বলতে চাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী অবিলম্বে ভোট বয়কট করুন, সমস্ত জনগণকে নিয়ে রাস্তায় নামুন, যতক্ষণ সাধারণ মানুষের ভোটার লিস্টের নাম না উঠবে ভোট বয়কট করুন। এখান থেকে মূলত যে দাবিটা উঠছেন এবং সেই দাবিটা হলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে তিনি ভোট বয়কট করুন এবং যতক্ষণ না প্রত্যেকটা ভোটের অর্থাৎ প্রত্যেকটা ভোটারের নাগরিক সুরক্ষা, তাদের ভোট দেওয়ার অধিকার তারা যাতে ফিরে পায় এবং সে ব্যবস্থা করুক, নইলে কিন্তু নির্বাচন নয়। সেই দাবি মূলত এখান থেকে উঠে আসছে। আমরা এই মুহূর্তে কথা বলবো যে তাপস ব্যানার্জি এবং যিনি এখানকার আইএসএফ এর প্রার্থী অশোকনগর বিধানসভা এলাকা, তার সঙ্গে আমরা কথা বলবো, একটু বসেই কথা বলি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাপসবাবু, প্রথমেই আপনাকে যেটা বলবো যে আপনারা এই গণ অবস্থানটা কেন করছেন? বিষয়টা হচ্ছে, দেখুন, আমি একটা ভারতীয় নাগরিক, এখানে বেড়ে উঠেছি, অশোকনগরে আমার জন্ম, এখানে খেলাধুলা, এখানে পড়াশোনা, এখানে সাংস্কৃতিক আন্দোলন, এখানে সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন গড়ে তোলা, প্রান্তিক মানুষের অধিকার আন্দোলন গড়ে তুলতে গিয়ে দেখেছি যে আমার ছোটবেলা মনে পড়ে, আমি স্কুল থেকে পালিয়ে কাঁচামিঠি আম গাছ থেকে আম পাড়তাম এবাদাত কাকার বাড়ি। এখানে কমারপুরে এখানে তালুক চাচা, যার পরিবার আমাকে তারা এখনো মামা বলে, বসে আছে। তারা আমার জন্মের আগের থেকে এনে বসবাস করছে, আমার বাবা আসার আগের থেকে বসে। তালুক চাচা আমার বাড়িতে দুধ না দিলে আমার খাওয়া হতো না। এবার দাদা আমার বাড়িতে চাল না দিলে খাওয়া হতো না। সেই এবার দাদা তালুক চাচার ছেলে মেয়েদের নাম্বার আমার বাবা ওখান থেকে ওপার থেকে এখানে এসছে। আমি এখানে বল তুবেলে নেতাগিরি করে বেড়াচ্ছি, অথচ আমার পড়শি এবাদার দাদা ছেলে মেয়েদের নাম বাদ যাবে, আমার তালুক চাচার ছেলে মেয়েদের নাম বাদ যাবে, আর আমি ধেই করে নির্বাচনে প্রচারে নামবো। এটা আমার দ্বারা বিবেকে দংশাচ্ছে। 1, 2, একটা ভারতীয় নাগরিক হিসাবে আমি তো আমার পড়শির পাশে দাঁড়াবো। সে কোন দল করে এটা বড় প্রশ্ন না, আমার পাশে যে মানুষটা আছে সে কোন ধর্ম করে এটা বড় কথা নয়। আমি তাকে জন্মাতে দেখেছি, তার বাবাকে দেখেছি যে এরা 3 পুরুষ ধরে এখানে বসবাস করে। যখন আমি ভোট দিতে যাব আর সে ভোট দিতে যাবে না, তখন আমি যদি একটা সুনাগরিক হই, আমার দায়িত্ব কি? আমি ভোটাধিকারটা প্রয়োগ না করে তাকে ভোটারটা নিয়ে একসাথে ভোট দিতে যাব। এটাই হচ্ছে সংহতি।
এটাই হচ্ছে আমাদের সম্প্রীতি বাঙালি হিসাবে। তাহলে আমি বাঙালি বাঙালি করে চিল্লিয়ে যাচ্ছি, আর বাঙালিদের নাম বাদ চলে যাচ্ছে, তখন একটাও কথা বলছে না মুখ্যমন্ত্রী। এবং এই যে কনস্পিরেসিটা হচ্ছে, দেখুন একটা মানুষ তার ধর্ম হচ্ছে ধারণ করা, কে কি ধর্ম করছে এটা বড় কথা নয়, সে তার ধারণ করা সে ঘরে করবে। কিন্তু বাঙালি তো, বাঙালি জাতি হিসাবে তো সব বাঙালি, যে বাংলা ভাষা কথা বলে, আমিও বাংলা ভাষা কথা বলি। আমি মন্দিরে যাই, আরেকজন মসজিদে যায়, ডিফারেন্সটা এইখানে। কিন্তু মন্দিরে যারা যায় তাদের নামটা বাদ দেওয়া হচ্ছে না, সংখ্যাটা কম। আর দেখা যাচ্ছে বেছে বেছে তিন পুরুষ এখানে যারা বসবাস করছে, আদি সংখ্যালঘু মুসলিম সমাজ, তাদের নামগুলো বাদ যাচ্ছে, বিশেষ করে মহিলাদের। এটা আমার তথ্য বলছে। আমি এটা দাও তো, আমার অশোকনগরে 18,116টা জন আন্ডার এডুকেশন এসছে, ওই উপরেই আছে, আরে এইখানে আমার ওই লাল ব্যাগটার ভিতরে আন্ডার এডুকেশনে। এবং এই আন্ডার এডুকেশনে আমি আপনাকে বুথওয়ারি হিসাব দিয়ে দেবো, এই বুথ ধরে ধরে বলবো যে সমস্ত তথ্য এক একটা পঞ্চায়েতে কি হারে আপনাকে তথ্য দিলে বুঝতে পারবেন। আমি শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত 16,042টা ভোটার, 2,665 জন মুসলিম সমাজের নাম এডুকেশনে, আর হিন্দু সমাজ 10 জন। দেখুন এবার আসুন ভুরকুন্ডা পঞ্চায়েত 23,000 মতন ভোটার, এখানে 2,045 জন আন্ডার এডুকেশন মুসলিম সমাজ, এবং তার মধ্যে অধিকাংশ মহিলা, এবং 142 জন হিন্দু সমাজ। বাসপুল মাত্র ভোট 7,614, 257 জন মুসলিম, হিন্দু বুথগুলো মাত্র 22টা। এটা কি বোঝাচ্ছে? বেড়াবেড়ি পঞ্চায়েত যেখানে বসে আছি, 19,580টা ভোটার, তার মধ্যে 2,592, দেখুন অদ্ভুতভাবে 10%, 15% মেরে গেছে, দিয়ে 2,592 জন। বুথওয়ারি সেখানে প্রত্যেকটা হিন্দুদের মাত্র 28টা, মুসলিমদের 2,592। এবার গেল বেড়াবেড়ি, এবার শুন দিঘা মালিক বেরিয়া, তো 22,000 মতন ভোট, 23,000 মতন, 1,762 সমস্ত পঞ্চায়েত এলাকায়। এই যে মানে কি আপনার অভিযোগ শুধুমাত্র যে বেছে বেছে সংখ্যালঘু এবং আদিবাসীদের আঘাত আনা হচ্ছে। এই জন্য আমার মনে করি যে আমি যেটা একদম ইন্টারন্যাশনালি সুপরিকল্পিত, তা না হলে আপনি খেয়াল করে দেখবেন যখন আন্ডার লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে শুনানির নোটিশ বেরোলো, সেখানেও লক্ষ্য করলাম একেবারে প্রান্তিক মানুষদের নাম, ওই আদিবাসী, দলিত, মুসলিম সমাজ। কারা করলো? যারা ডাটা এন্ট্রি অপারেটর। নির্বাচন কমিশনের কাছে গেছি, উনি বলেছেন যে আমার তো ওই রাজ্য সরকারের এমপ্লয়ীদের নিয়ে কাজ করতে হচ্ছে, তারা যদি ভুল করে তাই আমাকে বলে কি হবে বলুন। এবার এই যে কনস্পিরেসিটা হওয়ার ফলে আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে এই যে মুসলিম সমাজ তারা রাস্তায় নেমে একটা দাঙ্গা ফাঙ্গা তৈরি করবে, যেটা বেলডাঙ্গায় কিছুটা করেছিল, কিন্তু এবার কিন্তু এই সমাজটা রাস্তায় নামেনি। এইটা যখন বুঝলো যে আমি তো খেপাতে পারলাম না, সাম্প্রদায়িকতা উত্তেজনা করতে পারলাম না, রেড রোডে যতই আমি মানে এইভাবে গিয়ে মানে হেজাব পরি, তার মানে তো দরদি হওয়া যায় না। তিনি চলে গেলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়ে কি বললেন? আমি জুডিশিয়ালি ইন্টারভেনশন চাই। মানে কি জুডিশিয়ালি ইন্টারভেনশন? মানে আমার যে সমস্ত বিচারপতিরা বিবেচনা করুক। সুপ্রিম কোর্ট দিয়ে দিল অর্ডার, দেওয়া মাত্রই জুডিশিয়ালি ইন্টারভেনশন হচ্ছে। এবার নির্বাচন কমিশন হাত তুলে দিল। তার মানে কি নির্বাচন কমিশনের কাছে আমরা যেতে পারবো না, বন্ধ হয়ে গেল। যখনই যাচ্ছি বলছে আপনারা কোর্টে যান। তাহলে এখন কোর্টে যাবে এরা কিভাবে? এই গরিব মানুষরা কোর্টে যাবে কিছু বোঝে এরা? তাহলে এদের সহায়তার জন্য আমি দাঁড়িয়েছি। আমি বলেছি খরচায় টোটাল খরচা আমি বিয়ার করব, আইনানুগ যা সাহায্য আমি দেব। অশোকনগরের প্রান্তিক মানুষ যাদের নাম বাদ যাচ্ছে, সেই নামগুলো একের পর এক রোজ তালিকা বেরোচ্ছে, তাদেরকে নিয়ে আমি আন্দোলনে যেমন রাস্তায় নেমেছি, আইনানুগভাবে যে পদক্ষেপ ধীরে ধীরে যেতে হয় সেটার দিকেও আমি যাচ্ছি। অর্থাৎ ভোট প্রচার আমার কাছে আগে নয়। নির্লজ্জের মতন যারা ভোট প্রচার করে বেড়াচ্ছে আমার অশোকনগরের মাটিতে, তাদের কাছে বলতে হবে ভোট এলে আমি আগে ভোট পরে ভোট। ভোট আমি ভোটারদের বলছি, ভোট চেতে এলেই বলবে আগে ভোট পরে ভোট। ভোট এখন ভোট মানে আমার ভোট না হলে ভোট, এই কথা মানুষরা বলবে ভোট চেতে গেলে। একটা সময় যখন রাজ্যে নির্বাচন হতো, এর আগে দেখেছি আমরা নির্বাচনের আগে রাজনৈতিক সন্ত্রাস ছিল সবচেয়ে বড় জিনিস, কিন্তু এখন প্রান্তিক মানুষদের কাছে দুটো শব্দ ভয়ঙ্কর হয়ে গেছে, ডিলিট আর অ্যাডজুডিকেশন। এইটা নিয়ে কি অদ্ভুত ব্যাপার জানেন তো? আপনি এই মা বোনেরা বসে আছে দেখুন, বস্তাবন্দি দলিল পর্চা কি নিয়ে আসেনি, কারণ এরা তো 100 বছরের বাসিন্দা এখানে, আমরা বরঞ্চ এখানকার বিদেশি, যদি সেই তথ্যে কথা হয়। শুভেন্দু বাবু এখানে তো রোহিঙ্গা খুঁজে পাচ্ছে না, মুশকিলটা হচ্ছে এখন এখানে যারা 3 পুরুষ 4 পুরুষ এখানে বসবাস করছে, তাদের এবার রোহিঙ্গার খাতায় নাম দিয়ে বাদ দেওয়ার ধান্দা করছে এক। আর আমার দিদি যদি সত্যি রেড রোডে উনি মানে নামাজ পড়তে গিয়ে বললে আমি থাকতে কেউ তোমাদের রক্ষা করতে পারবে না, তাহলে উনি ভোটটা বয়কট করুক, আইএসও ভোট বয়কট করে দেবে। প্রথম উনি করুক,
মুখ্যমন্ত্রী, যারা এটা ডিলিট আমাদের চেয়ারম্যান বলে দিয়েছে। যারা ডিলিট হচ্ছে, যাদের নাম ডিলিট হচ্ছে, তাদের তো পরবর্তী ক্ষেত্রে একটা ব্যবস্থা নেওয়ার অলরেডি জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে অধিকাংশ মানুষ তো জানে না তারা যে কোথায় যে অ্যাপিল এইখানটাই করবে, হচ্ছে। কোথায় কি করবে। সেক্ষেত্রে আপনারা কতটা আমরা সহজ এই আজকে বসেছি এই অবস্থান থেকে আমরা কাগজ দিয়ে দিচ্ছি, তারা সই করে জমা দিচ্ছে। আজকে রাত্রে আমরা দাবি করছি, যেটা চালাকি করছে দেখুন অনলাইন। এবার আপনি বলুন অনলাইনে সার্ভার ডাউন হয়ে গেলে এরা করতে পারবে? তাহলে কি সংসার ধর্ম ছেড়ে ওই সাইবার ক্যাফে থেকে দাঁড়িয়ে থাকবে? আমরা দাবি তুলছি এই অবস্থান থেকে অফলাইনে আমাকে জমা দিতে হবে। অফলাইনে তুমি যখন শুনানির কাগজ অফলাইনে নিয়েছো, তাহলে তুমি কেন এডুকেশনের কাগজ অফলাইনে নেবে না? এবং ট্রাইব্যুনাল গঠন করো, এখনো ট্রাইব্যুনাল গঠন হয়নি। তাহলে ট্রাইব্যুনাল গঠন হয়নি, তুমি ট্রাইব্যুনালে অনলাইনে অ্যাপ্লাই করতে বলছো। অনলাইনে অ্যাপ্লাই করতে এরা জানে? প্রথম কথা সাইবার ক্যাফে এখন অনলাইনে অ্যাপ করতে গেলে কি বলবে, সার্ভার ডাউন, সার্ভার ডাউন। তাহলে রোজ গিয়ে ওরা দাঁড়িয়ে থাকবে কাজ ফর্ম ফেলে। আমরা এগিয়ে এসেছি সহায়তা করতে, আপনারা কাগজ দিন, অফলাইনে দাবি তুলে আমরা জমা করাবো। তা নাহলে হাইকোর্টে মামলা ফাইল করা হচ্ছে। আমি উকিলদের সাথে যোগাযোগ করেছি কাগজ নিয়ে, যে অফলাইনে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন জুডিশিয়ালি ব্যবস্থা করা ধরুন যারা এখন ট্রাইব্যুনাল তৈরি হয়নি, অথচ বহু মানুষ আছে যারা ট্রাইব্যুনালে যাওয়ার জন্য অ্যাপিল করবে বলে বসে আছে, অথচ ট্রাইব্যুনাল তৈরি হয়নি, ভোট এসে গেছে, ভোটের আগে ডিলিটেড যারা তারা অ্যাপিল করতে পারলো না, অর্থাৎ ভোটাধিকার তাদের এই বছরে হলো না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কি করবেন? আর এটা কি আপনাদের ব্যক্তিগত না আইএসএফ এর দলগত সিদ্ধান্ত? না, আইএসএফ এর দলগত সিদ্ধান্ত। সেক্ষেত্রে আপনারা কি সেক্ষেত্রে যদি মমতা ব্যানার্জি মনে করে, মমতা ব্যানার্জি যদি বলে ভোট বয়কট করবে, আইএসএফ ভোট বয়কট করবে। মমতা ব্যানার্জি ফাঁকা মারে বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে গোল দিয়ে দেবে, সেটা তো হতে দেওয়া যাবে না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভোট বয়কটের ডাক দেয়, সেক্ষেত্রে আইএসএফ পূর্ণ সমর্থন জানাবে। এছাড়ার জন্য ওখানে পাশ করুক বিধানসভায় এবং ভোট বয়কটের ডাক দিক, মমতা ব্যানার্জি সমস্ত দলগুলো সব ডাক দিক। আমরা তো ছোট দল, ছেড়ে দিন, আমরা কটা সিটে লড়াই করছি, এটা বড় ফ্যাক্টর না। কিন্তু উনি ডাক দিক, উনি তো মাফিয়া। উনি বলছেন আমি থাকতে কারো কোনো সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান করে দেবে। সব উনি করে দিয়েছেন। দেখবেন ওদের নেতারা বলে না কি পাচ্ছেন না বলেন তো, সবই তো মা দিদি দিচ্ছে, টাকাটা ওনার থেকে যাচ্ছে, আমার থেকে যাচ্ছে, বলে দিদি দিচ্ছে। দিদি তার ঘর থেকে দিচ্ছে, কালীঘাটের তালের থেকে দিচ্ছে, না অভিষেকের ঘর থেকে দিচ্ছে? আমার টাকা আমায় দিচ্ছে। তারপরে এই পরিশানের দায়িত্ব কে নেবে? এই যে হয়রানি, এর দায়িত্ব কে নেবে? না, না বিজেপি না তৃণমূল, কেউ নিচ্ছে না। এখানকার যিনি অশোকনগরের প্রার্থী, তার কাছে আমরা যে বিষয়টা জানতে পারলাম, এবং সেটা মূলত পরিষ্কার বিষয়, যে রাজ্যের যারা মানুষ হয়রানির শিকার হচ্ছে নির্বাচন কমিশনের দ্বারা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা সরাসরি দোষারোপ করছে যে অনেকের পরিবারে আছে, তাদের 4 জন হয়তো 4 ভাই, তাদের 3 জনের নাম উঠেছে, একজনের নাম ওঠেনি। সেক্ষেত্রে তারা জানে না ট্রাইব্যুনালে কিভাবে যাবে, এবং ট্রাইব্যুনালে গেলে এখানকার যিনি প্রার্থী তিনি পরিষ্কারভাবে বলছেন যে ট্রাইব্যুনাল এখনো গঠন হয়নি, এবং ট্রাইব্যুনালে যদি অ্যাপ্লিকেশন করা হয়, এবং সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে সার্ভার বন্ধ থাকে, যেটা অতীতেও দেখা গিয়েছে বিভিন্ন কেসে, সেখানে সার্ভার বন্ধ থাকে। সেক্ষেত্রে তারা যাবে কোথায়, অর্থাৎ প্রান্তিক মানুষগুলো যাবে কোথায়? এবং এই সমস্ত মানুষ তারা যদি ভোটাধিকার এবার না দিতে পারে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এনারা দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বয়কটের ডাক দিক, এবং সেক্ষেত্রে আইএসএফ দলগতভাবে তাদের পাশে থাকবে। এবং আমি উপরন্তু নিজে জিজ্ঞেস করে জেনে নিয়েছি যে এটা আপনার সিদ্ধান্ত না দলগত সিদ্ধান্ত। উনি যেটা বলেছেন সেটা দলগত সিদ্ধান্ত, অর্থাৎ যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বয়কটের ডাক দেয়, সেক্ষেত্রে আইএসএফ দলগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সে ভোট বয়কটকে সমর্থন জানাবে। এবং এখনো পর্যন্ত কে কাকে সমর্থন করবে, কারা পাশে দাঁড়াবে, সেটার থেকেও সবচেয়ে বড় বিষয় যে এই সমস্ত প্রান্তিক মানুষ যারা এখনো পর্যন্ত বড়সড় একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছেন যে তাদের ভবিষ্যৎ কি হবে, ভোটাধিকার তারা ফিরে পাবে কি পাবে না, সেইটার সমাধান সবার আগে হওয়া উচিত। তবেই এই সমস্ত মানুষ যারা চিন্তায় আজকে দুপুর থেকে বসে রয়েছে, রাত পর্যন্ত বসে রয়েছে, এবং ওর দ্বারে যে ঘুরে বেড়াচ্ছে, সেটা যেন বন্ধ হয়, এবং সেই হয়রানির শিকার যেন তাদের না হতে হয়। ক্যামেরায় দীপসেনের সঙ্গে বিশ্বজিৎ হীরা, সময় কলকাতা।